গড অব ওয়ার এনকাউন্টার, থাই বক্সিং চ্যাম্পিয়ন, শক্তিশালী শীর্ষে একটি শোডাউন। এটি মোকাবেলা করা যেতে পারে, সন্ধান করা যায় না। আজ রাতে আসুন আমরা একসাথে তাদের সাক্ষী করি। পৌরাণিক কাহিনী লেখা। প্রথম, আসুন নীল দলের খেলোয়াড়দের স্বাগত জানাতে এক রাউন্ড হাততালি দেওয়া যাক। থাইল্যান্ড থেকে সান্টি। Here comes the blue corner from Thailand. I give you Santi. পরবর্তী, আসুন একই রাউন্ড হাততালি দেওয়া যাক। লাল দলের খেলোয়াড়দের স্বাগত জানানো। ইরান থেকে হায়দারি। Here comes the red corner from Iran. I give you Mohammed Haydari. দুই খেলোয়াড়ই ইতিমধ্যে অবস্থানে ছিলেন। এরপরে আসুন একসাথে তাদের সাথে পরিচিত হই। নীল দিকের লোকটির বয়স 32 বছর, উচ্চতা 168 সেমি, 275 লড়াই, 203 জয়, 62 কেও। থাইল্যান্ড থেকে শান্তি। তিনি একটি লাল দলের খেলোয়াড়ের মুখোমুখি হয়েছিলেন। 24 বছর বয়সী, 170 সেমি লম্বা, 73 লড়াইয়ে 84টি জয়। হায়দারি ইরানের একজন পার্শ্ব যোদ্ধা। এই ম্যাচের রেফারি ছিলেন মিস লি চিং। একটা অনুরোধ আছে। হ্যালো প্রিয় দর্শক, এমএই লেজেন্ড ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপ দেখা চালিয়ে যাওয়ার জন্য আপনাকে স্বাগত। এটি 60 কেজি শ্রেণীতে একটি দুর্দান্ত যুদ্ধ। নীল দলের খেলোয়াড় সান্টি। তিনি বর্তমান লুম্পিনি গোল্ড বেল্ট, ডাব্লিউএফসি চ্যাম্পিয়ন, ডাব্লিউবিসি মুয়ে থাই চ্যাম্পিয়ন। তার প্রতিপক্ষের কি হবে? এটা ছিল হাজদালি। তিনি ইরানের একজন যোদ্ধা ছিলেন। তিনি ইরানের 60 কেজি বিভাগের রাজা হিসাবে পরিচিত। উভয় পক্ষই উঠে আসার পরে ইরানি খেলোয়াড়রা আক্রমণে আরও আক্রমণাত্মক ছিল। তদুপরি এই ধরনের ফিস্টকিক কম্বো অনেক মসৃণ। তুলনামূলকভাবে বলতে গেলে এই থাই খেলোয়াড় সান্টি সর্বোপরি তিনি একজন অভিজ্ঞ মুয়ে থাই চ্যাম্পিয়ন। অতএব মুয়ে থাই তার উপর আরও বেশি চিহ্ন রেখে গেছেন। এবং একবার আপনি উঠে এলে এটি মনে হয় না। আক্রমণ করতে এতটাই আগ্রহী ছিলেন ওই ইরানি খেলোয়াড়। হ্যাঁ, ছন্দটি এখনও খুব থাই স্টাইল। আমরা এই ইরানি খেলোয়াড়কে দেখছি সব সময় তার কাছাকাছি আসার চেষ্টা করেন। এর মধ্যে কয়েকটি সম্মিলিত ঘুষি আক্রমণাত্মক, কিন্তু শান্তির ঘনিষ্ঠ আলিঙ্গনে সকলেই কার্যকরভাবে নিষ্ক্রিয় হয়ে গেল। তুলনামূলকভাবে বলতে গেলে এটি ভ্রু কিংবদন্তির আলিঙ্গনের কিংবদন্তি নিয়ন্ত্রণ। অন্যদের মতো নয়। পরবর্তী খ্যাক নিয়মের বিপরীতে আলিঙ্গনের উপর কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন, বরং কঠোর। এই আলিঙ্গনের প্রতি আমাদের দৃঢ় সংযুক্তি রয়েছে। উভয় পক্ষই আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক যুদ্ধে লিপ্ত হতে পারে। আলিঙ্গন করার অনুমতি দেওয়া হয়, আর আদর করার সময় তুলনামূলকভাবে দীর্ঘ। বলা দরকার যে হাজদারি সচেতন ছিলেন। মুয়ে থাই যোদ্ধা হিসাবে তিনি যত বেশি মুয়ে থাই ম্যাচের সাথে লড়াই করবেন, বক্সিং কৌশলে তার দক্ষতার তুলনামূলকভাবে অভাব থাকতে পারে। তাই তিনি হয়তো এমন সুযোগ খুঁজতে আগ্রহী হতে পারেন প্রতিপক্ষের সঙ্গে এই ধরনের মুষ্টি বিনিময়। তবে আমরা প্রতিবারই সান্টিকে ইরানি খেলোয়াড়দের মুখোমুখি হতে দেখি। এই পাঞ্চ টেকনিক আক্রমণ, তিনি সর্বদা দূর থেকে তার বাহু বাঁকানো এবং দূর থেকে প্রতিরক্ষায় মাথা ধরে দূর থেকে খেলেন। তারপরে খুব কাছ থেকে তিনি সরাসরি তার বাহু বাঁকিয়ে রক্ষা করার জন্য। এটি একটি ক্লোজ রেঞ্জ আলিঙ্গন এবং হাঁটু ঝাঁকুনিতে পরিণত হয়েছিল। হ্যাঁ, এই রূপান্তরটি চমৎকার। এই মুহূর্তে শান্তি হাঁটুতে আঘাত করল, শুধু পেটে নয়, উরুতেও আঘাত। এই স্পাইকগুলি বেয়ানেটের মতো প্রতিপক্ষের উরুতে বিদ্ধ করে, তাদের গতিবিধিকে প্রভাবিত করে।
এবং আমরা দেখতে পাচ্ছি যে শান্তি বারবার ইরানি ঘুষির বিরুদ্ধে এই ক্লোজ রেঞ্জ হাঁটু স্ট্রাইকগুলি ব্যবহার করে। আপনার হাত দিয়ে আঘাত করুন। হ্যাঁ, আমি কেবল একটি নিক্ষেপ দিয়ে একটি ড্রপ করেছি। তিনি অনুভব করেছিলেন যে অন্য ব্যক্তির শরীর তার ডান দিকে সরে গেছে। যখন তিনি চলে গেলেন তখন তিনি পতনের জন্য গতির সুযোগ নিয়েছিলেন। প্রকৃতপক্ষে আমরা আরও মুয়ে থাই যোদ্ধাদের দেখতে পাই, কারণ আলিঙ্গনের আরও ভিত্তির সাথে আসলে মুক্ত লড়াইয়ে আপনি স্পষ্টভাবে তাদের কুস্তির স্টাইল অনুভব করতে পারেন এবং তারা যে তৎপরতা বহন করে। তিনি অনেক কুস্তি অ্যাথলিটের চেয়েও দুর্বল নন। অবশ্যই এটি কেবল একটি ভিন্ন কুস্তি স্টাইল। ঠিক আছে, দুই দলের মধ্যে দ্বিতীয় লেগ শুরু হতে চলেছে। ঠিক আছে, হাজদারি রাস্তা পরিষ্কার করার জন্য আরেকটি ফ্রন্ট পাঞ্চ। এই মুহূর্তে দ্বিতীয় রাউন্ডের পরে এটাই শান্তির আক্রমণ করার উপায়। প্রথম রাউন্ড থেকে কিছু ক্লোজ কোয়ার্টার আলিঙ্গন, হাঁটুর ধাক্কাগুলি আক্রমণের জন্য আরও পায়ের কৌশলগুলিতে সুইচ করেছে। ঠিক আছে, লো স্ক্যান। হাজদারির আগ্রাসী ফ্রন্ট মুভের দিকে তাকান। শরীরটি লড়াই করার জন্য চাপ দেওয়া হয়। এই মুহূর্তে এটি একটি শান্তির লাথির একটি নিম্ন সুইপ ছিল। হাজদারি যখন আত্মরক্ষার জন্য হাঁটু উঁচু করছিল, তার পা মাটিতে স্পর্শ করার সাথে সাথেই তার হাত উপরে উঠে গেল। তাই মাধ্যাকর্ষণ কেন্দ্র সম্পূর্ণরূপে চাপা পড়ে। কিন্তু এই মুহূর্তে আসলে এটি ছিল হাজদারি। দেখুন, এই ফোর হ্যান্ড জব আরও জোরে আঘাত করে, কিন্তু প্রতিপক্ষকে আঘাত করার পরে তবুও তিনি অনুভব করেছিলেন যে সুযোগটি তেমন ভাল ছিল না। অনুসরণ করার জন্য অন্য কোনো মুষ্টি বা লাথি কৌশল ছিল না। হাজদারির প্রতিটি পূর্বসূরিকে আমরা দেখতে পাই, যতক্ষণ না এটি সফল হয়। এটা কি সফল হয়েছে? তিনি সর্বদা শান্তির পেছনের পা থেকে একটি নিম্ন লাথি দ্বারা আঘাত পান। শান্তি তখনও পিছিয়ে ছিল। এগিয়ে যেতে থাকুন। তুলনামূলকভাবে বলতে গেলে হাজদারি বেশ দ্রুত চলে যায়। তারা গেরিলা যুদ্ধের কৌশল লড়ছিল। শান্তি দূরপাল্লার পায়ে আক্রমণ চালিয়েছে। খুব কাছ থেকে তিনি হাদারির ঘুষি আক্রমণের মুখোমুখি হয়েছিলেন। নাকি তার পক্ষে সমাহিত মাথার এই ঘনিষ্ঠ পরিসরের পদ্ধতিটি ব্যবহার করা ভালো? রোলিং এবং হাঁটুতে আঘাত করার একটি কৌশল। হ্যাঁ, হায়দারির কি হবে? এটা সুস্পষ্ট ছিল। এই খেলোয়াড়ের আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ছন্দ শান্তির চেয়ে দ্রুততর। কিন্তু শান্তির কি হবে? একক ক্রিয়ার মারাত্মকতা, শক্তি একটু বেশি। যখন আপনি শান্তির মতো মুয়ে থাই যোদ্ধাদের মুখোমুখি হন এবং আপনার মাথাটি খুব কাছ থেকে পুঁতে রাখেন, যখন আপনার মুষ্টিবদ্ধ কৌশলটি তার আক্রমণের বিরুদ্ধে অকার্যকর হয়, আপনি অনুভব করবেন যে অন্য ব্যক্তি ধাপে ধাপে আপনার উপর চাপ দিচ্ছে। এই সময়ে আপনার শরীরের উপর শারীরিক চাপ খুব বেশি হতে পারে। হ্যাঁ, সুতরাং প্রকৃতপক্ষে হাজদারি, আপনি দেখুন আরেকটি ফ্রন্ট হ্যান্ড জব। তিনি তার প্রতিপক্ষের অগ্রযাত্রা নিয়ন্ত্রণ করার জন্য একটি ফরওয়ার্ড জব ব্যবহার করছিলেন, ঠিক যেমন তিনি এটি দূরে সরিয়ে রেখেছিলেন। শান্তির অন্যান্য সুইপগুলিও অনুসরণ করতে হবে। লড়াই করুন। একটি খুব ভারী মাঝারি সুইপ। হ্যাঁ, এটি ভারী ঝাড়ু দেওয়ার সময় হাজদারি ভেবেছিলেন যে আক্রমণের মুখোমুখি হওয়ার জন্য তিনি কেবল একটি ঘুষি মারবেন, কিন্তু ঘুষিটি খুব সঠিক ছিল না। প্রতিবারই তারা আলাদা হয়ে যায়, অথবা বরং হাজদারির পশ্চাৎসরণের সময় শান্তি সবসময় আপনার পা খুব কার্যকরভাবে অনুসরণ করতে পারে। হ্যাঁ, সামনের পা দিয়ে একটি ফরওয়ার্ড কিক। শেষ 10 সেকেন্ড। আমরা দেখতে পাচ্ছি যে শান্তির লাথি মারার স্টাইল সাধারণ ঐতিহ্যবাহী মুয়ে থাই যোদ্ধাদের মতো। একক চাবুকের পা বেশি ব্যবহৃত হয় শান্তির দুই পায়ের জন্য। হ্যাঁ, এটি উভয় পক্ষের সাথেই ব্যবহার করা যেতে পারে। বামদান তীরন্দাজি। ম্যাচ চলাকালীন আমরা মুয়ে থাই যোদ্ধাদের মুখোমুখি হয়েছিলাম যারা বাঁকানো বাহু দিয়ে রক্ষা করেছিল। ভিতরে যান এবং নিজেকে আলাদা করার জন্য কিছু আলিঙ্গন কৌশল ব্যবহার করুন। এটি আপনার বক্সিং কৌশলকে প্রতিহত করার একটি উপায়। আমি তো সবসময় অসহায় বোধ করি।
আমরা সবেমাত্র হাফ টাইমে শান্তিকে দেখেছি। তার অফকোর্ট সহকারী জি গুয়ানজিয়ান, সে এটা সম্পর্কে কিছু করেছিল। আপনাকে এই সুইপিং কিক অঙ্গভঙ্গিটি ক্রমাগত সম্পাদন করতে হবে। অন্য কথায়, এটি একটি ফ্রিস্টাইল ফাইটিং ম্যাচ। আপনার কিছু ক্লোজ রেঞ্জ আলিঙ্গন কৌশল করা এড়ানো উচিত। সর্বোপরি, এটি ফ্রিস্টাইল লড়াই এবং মুয়ে থাই প্রতিযোগিতার দুটি ভিন্ন নিয়ম রয়েছে। আমি মনে করি শান্তির সত্যিই অনেক ম্যাচের অভিজ্ঞতা রয়েছে। শান্তি বুঝতে পারবে যে তার প্রতিপক্ষ ফরওয়ার্ড জব দিতে চলেছে, ঠিক যেমন মাধ্যাকর্ষণের কেন্দ্র সামনের পায়ে স্থানান্তরিত হয়েছিল। তারপরে তিনি প্রতিপক্ষের মাধ্যাকর্ষণ পায়ে আঘাত করার জন্য তার সামনের পাটি নিচে ঝাঁকুনি দিয়েছিলেন। আসলে হাজদারির আরও সংমিশ্রণ চাল করা উচিত ছিল। ক্রস আক্রমণে আঘাত করার জন্য ঘুষি এবং পা উপরে, নিচে, বাম এবং ডানে একত্রিত করুন। এই ধরনের মুয়ে থাই যোদ্ধাদের মুখোমুখি হওয়ার সময় আপনার কিছু বাঁকা কৌশল ব্যবহার করা উচিত। শরীরের অংশে আঘাত মোকাবেলা করতে একবার ছন্দ কমে গেলে, গতি কমে গেলে কি হবে? এটা শুধু শান্তির ছন্দ হতে পারে। এটি তার মতো ছিল যা তিনি সবচেয়ে বেশি অভ্যস্ত ছিলেন, থাই স্টাইলের আক্রমণ এবং প্রতিরক্ষা ছন্দ। এই আন্দোলনের গতি ও শক্তি থেকে প্রতিক্রিয়া সহ হায়দারির গতিবিধি খুব মসৃণ ছিল। গতি খুব দ্রুত, হ্যাঁ, কিন্তু ঘুরে দাঁড়ান এবং আপনার পা দোলান। এটি একটি ক্লোজ রেঞ্জ পদ্ধতি। হায়দারি ঝুঁকে পড়ল, সেই বাঁকানো এবং বাঁকানো প্রতিরক্ষা। এই মুহূর্তে শান্তি একবার হাঁটু গেড়ে বসল। হ্যাঁ, কিন্তু এইমাত্র হাজদারি একটা ইশারা করলেন। শান্তিকে বলা সত্যিই বড় ব্যাপার নয়। আসলে শান্তি একটা লাথি দিয়ে ঘুরে দাঁড়াল। আসলে দুজনেই সাবধানে খেলেছেন, বিশেষ করে হায়দারি। যদিও উচ্চতা এবং লম্বা বাহুতে তার সামান্য সুবিধা রয়েছে, কিন্তু প্রতিপক্ষকে আঘাত করার পরে তারা এই সুবিধাকে আরও প্রসারিত করতে পারেনি। কারণ যখন সে সত্যিই তার প্রতিপক্ষকে আঘাত করেছিল, শান্তিও সাধারণ মানুষ নন। শান্তিও হাসতে হাসতে জবাব দিত। হাজদারির প্রতিটি আক্রমণ তিনি ঘুরে সরাসরি চাবুকের ঘুষি দিয়ে আঘাত করলেন, খুব হঠাৎ করে। হিট শান্তি, এটি এখনও বরাবরের মতোই রয়েছে। প্রতিপক্ষকে আঘাত করার পরে তারা এই বীজও প্রসারিত করতে পারেনি। চলুন দেখে নেওয়া যাক আসলে এটি অ্যাকশনের আকস্মিকতা সম্পর্কে এবং পুরো কৌশলগত সেটআপ। এটা বলা উচিত যে হাজদারি সঠিক বলেছেন, কিন্তু তারপর শান্তির কৌশল দেখে তিনি একটি ব্লক তৈরি করেছিলেন। এটি তার গতিবিধি সত্যই মসৃণভাবে প্রবাহিত করা অসম্ভব করে তুলেছিল। আমি মনে করি এর একটি কারণ হল প্রতিপক্ষের সমস্যা। দ্বিতীয় কারণ হল তার স্বাভাবিক আক্রমণাত্মক ছন্দ। হ্যাঁ, আরেকটি ধারাবাহিক ঘুষি। একটি ব্যাকআপ পরিকল্পনা ছিল শান্তিকে আঘাত করা। শান্তি আবার তার সামনের পা ব্যবহার করে প্রতিপক্ষকে নিচু করে ঝাঁকুনি দেয়। প্রতিপক্ষের ধারাবাহিক ঘুষি আক্রমণ ভেঙে ফেলুন। দেখে মনে হচ্ছে এই হায়দারি এমন বক্ররেখা সহ একটি মুষ্টি। এটি এখনও শান্তির জন্য খুব কার্যকর। বলা দরকার যে আমরা সত্যিই এই ম্যাচের তৃতীয় লেগেছিলাম। এই দুই খেলোয়াড় সত্যিই এটা অনুভব করতে পারে। সবাই অভিজ্ঞ খেলোয়াড় এবং কৌশলগতভাবে এটি উপযুক্ত হবে এবং সঠিক সময়ে কিছু পরিবর্তন করুন। হ্যাঁ, ঠিক আছে, 3 রাউন্ড শেষ হয়ে গেছে। এটা কেমন? 60 কেজি ক্লাসে এই সুপার যুদ্ধ লড়াইটা কি উজ্জ্বল ছিল? চলুন দেখে নেওয়া যাক চূড়ান্ত ফলাফল কি হয়। আমরা আমাদের রেফারিদের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। বিচারক নং 1, 29 বনাম 28। বিচারক নং 2, 29 থেকে 29। বিচারক নং 3, 28 থেকে 29। তাই এই রাউন্ড শেষ হয়েছে ড্র। আমাদের রেফারিরা সর্বসম্মতিক্রমে টাইব্রেকের ডাক দিয়েছিল। সবাই, চূড়ান্ত লড়াই শুরু হতে চলেছে। টাইব্রেকারে কে জিতবে? আসুন আরেক দফা হাততালি দেওয়া যাক। আসুন দুই খেলোয়াড়কে উল্লাস করি। দুপক্ষের মধ্যে এই অতিরিক্ত খেলা 3 রাউন্ড ড্রয়ে শেষ হয়েছে। মুয়ে থাই বিশেষজ্ঞ, আরেকজন হলেন কিকবক্সিং প্রশিক্ষণের পটভূমি সহ একজন ইরানি রাজা।
চতুর্থ খেলায় এটি একটি বিষয় ছিল যে কে তাদের প্রতিপক্ষকে আরও ভালো টার্গেট করতে পারে। কিছু যুক্তিসঙ্গত পরিবর্তন করুন। তাছাড়া তৃতীয় ম্যাচে দুই খেলোয়াড়ের স্ট্যামিনা কিছুটা কমে গিয়েছিল। কার লড়াইয়ের মনোভাব বেশি শক্তিশালী, কার দক্ষতা বেশি শক্তিশালী। আরেকটি টার্ন অ্যারাউন্ড হুইপ পাঞ্চ। এই মুহূর্তে প্রত্যেকেই শারীরিক শক্তি এবং ইচ্ছাশক্তির পরীক্ষা করছে, আর মাঠে বদলানোর এই সামর্থ্য। দুপক্ষই পা অদলবদল করল। শান্তি তখনও ঘন ঘন কিছু সুইপিং কিক টেকনিক ব্যবহার করতে দেখে। এই হাজদারিকে আক্রমণ করুন। এই মুহূর্তে উভয় পক্ষই প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা করছে। সানটির ডান সুইপ কিকের দিকে তাকাও, এখনও একটি ভারী স্ট্রাইক। ঠিক আছে, এখন এটাও ডান সুইপ লেগ। এই পর্যায়ে উভয় পক্ষই ক্রমাগত লেগ সুইপ বিনিময় করছে। আরেকটি টার্ন অ্যারাউন্ড হুইপ পাঞ্চ, কিন্তু তা বৃথা গেল। এই মুহূর্তে উভয় পক্ষই কিছুটা সতর্ক বলে মনে হচ্ছে, এবং তাদের আক্রমণ করার ইচ্ছা একটু শক্তিশালী হয়। তিনি ঘুরে দাঁড়ালেন এবং আবার মুষ্টিবদ্ধ করলেন। কিন্তু এই মুহূর্তে শান্তি ইতিমধ্যে সচেতন ছিল। এই মাথা নিচু করে কবর দাও। দুজনেই একই সময়ে পা তুললেন। ঠিক আছে, 10 সেকেন্ড বাকি আছে। বলা দরকার যে এই ম্যাচের চতুর্থ রাউন্ডের পরে দুজনেই খুব ভালো লড়াই করেছে। সে সত্যিই তার টেকনিক্যাল লেভেল অর্জন করতে পারে। সামনের সারিতে থাকা দুই খেলোয়াড়ই অত্যন্ত আত্মবিশ্বাসী। তিনি ঘোষণা করেছিলেন যে তিনি এই প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। ঠিক আছে, আসুন ফলাফলের সংক্ষিপ্তসার চালিয়ে যায়। টাই ব্রেকের পর কি ঘটেছিল, কি হবে? বিচারক নং 1, 10 থেকে 9। বিচারক নং 2, 10 থেকে 9। বিচারক নং 3, 10 থেকে 9। বিচারপতিরা সর্বসম্মতিক্রমে রায় দেন। রেড ফ্যাং প্রাধান্য পায়। অভিনন্দন হায়দারি।